জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। সংস্কারে খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তীমিত হয়ে না যায় এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখা সম্ভব না হলেও দেশ গঠনের নতুন সুযোগ কাজে লাগাতে চায় তাদের দল। এ সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশনের জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট কথা হয়নি বলে জানিয়েছেন জামায়াতের আমির। তবে এ সময় রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি। সকালে ইইউ সফর শেষে করা সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। নির্বাচনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। একথা বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনসের ডাইরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে না সেনাবাহিনী। অপরাধীদের আটকের পর তা অন্য বাহিনীর কাছে হস্তান্তর করা হয়, সেখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। এছাড়াও কোনো গুজবে সেনাবাহিনী বিচলিত নয় বলেও ব্রিফিং থেকে জানানো হয়। নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি। আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে আমরা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দায়িত্বের বহির্ভূত, সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এছাড়াও উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আছেন নাইম আবির। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেছেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। জানতে চাই কি কি আলোচনা হলো, আর মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের তারা যে সিরিজ বৈঠক করলেন এ সম্পর্কেও জানতে চাই। লিমন, আপনি যথার্থ বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠক করে বের হচ্ছিলেন তখন তিনি জানাচ্ছিলেন যে তিনি বাংলাদেশে এসে খুশি হয়েছেন এবং বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে তার যে বৈঠক হয়েছে সেটিকে তিনি ইতিবাচক বলেছেন ফলপ্রসূ হয়েছে। এবার একটু বলতে চাই যে কি কি বিষয় এই বৈঠকে আলোচিত হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে এটি যেহেতু FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেন্সি অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং মূল আলোচনাটি সকালেই হয়েছে পদ্মায়। প্রায় 3 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলেছে এবং এরপরে সৌজন্য সাক্ষাৎ কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে করেছেন। 3টি বিষয় মোটা দাগে এখানে স্থান পেয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়ে বাংলাদেশ উত্থাপন করেছে। 2 নম্বর সেটি হলো যে বাংলাদেশে এবং পাকিস্তানের মধ্যকার যে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের বিষয়টি স্থান পেয়েছে এবং সবশেষ 3 নম্বর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে আঞ্চলিক সহযোগিতা জোট রয়েছে, বিশেষ করে সার্কের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। সার্ককে পুনরুজ্জীবিত করবার ব্যাপারে আলোচনা হয়েছে। এটি হচ্ছে মোটা দাগে এই 3টি বিষয় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আলোচনার স্থান পেয়েছে। এবং এবার যদি মার্কিন 2 মন্ত্রীর কথা বলি তাহলে সেখানে মূলত মার্কিন 2 মন্ত্রীর সঙ্গে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এখানে এসছেন। সুতরাং এটি আসলে লিমন বোঝাই যায় যে
মিয়ানমার ইস্যু এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এই সফরে মার্কিনিরা গুরুত্ব দিচ্ছে। এবং এর বাইরে গিয়ে যদি বলি 37% শুল্ক যে আরোপ করা হয়েছে বাংলাদেশি পণ্যের উপর, যদিও সেটি 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, সেই বিষয়ে বাংলাদেশ এবং ওয়াশিংটন, ঢাকা এবং ওয়াশিংটন ঠিক কীভাবে কাজ করবে, কিভাবে এটি কমিয়ে আনা যায় সেই বিষয়গুলো স্থান পেয়েছে। তো মোটা দাগে এই বিষয়গুলো স্থান পেয়েছে বাংলাদেশের গণতন্ত্র পরবর্তী বাংলাদেশের যে সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই বিষয়গুলো আসলে এখানে এই বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। তো লিমন, এই ছিল আমার কাছে এই 2টি হাই লেভেল ভিজিটের ব্যাপারে আমার সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করবেন, পররাষ্ট্র সচিব ব্রিফ করবেন, সেই বিষয়ে বিস্তারিত নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে জানাবো দর্শকদের। যারা ব্যাংক লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান যে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে। জুন শেষ হওয়ার আগেই কিস্তির টাকা পেতে পারে বাংলাদেশ, এমন মন্তব্য করেছে আইএমএফের ঢাকা সফররত প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমাপনী বৈঠক শেষে এই প্রতিনিধি দলের প্রধান আরও বলেন যে টেকসই রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে কর ছাড় কমাতে হবে। এ সময় কর নীতিকে প্রশাসন থেকে সম্পূর্ণ আলাদা করার তাগিদ দেন তিনি। Fiscal consolidation should prioritize the swift implementation of tax policy to remove extensive tax preferential treatments and simplify the tax system. Carefully calibrating the monetary stance to avoid its premature softening will help anchor inflation expectations, while greater exchange rate flexibility will support price competitiveness, rebuild foreign exchange rate reserve buffers, and strengthen the economy's resilience against external shocks. সচিবের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের দালিলিক আশ্বাস না পাওয়ায় সন্তুষ্ট নন পলিটেকনিকের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে দপ্তরটির অতিরিক্ত সচিব মিস রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেন সংগঠনটির প্রায় 18 সদস্য। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্রাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। পুলিশের এসআই ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাব খান সহ 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 7 বছর আগের এই হত্যা মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন। বাকি আসামিরা হলেন আরাব খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সরোয়ার হাসান ও দিদার পাঠান। এর মধ্যে আরাব ও কেয়া পলাতক রয়েছেন। বাকি 6 আসামিকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে। 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। নতুন বর্ষবরণে কক্সবাজারের রাখাইন পল্লীতে চলছে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ, বেদজ্ঞ মনতোষ। বর্ষবরণ ঘিরে কি আয়োজন চলছে সেখানে? ঘিরে কক্সবাজার শহরে একেবারে রাখাইন পল্লীগুলোতে উৎসবের আমেজ আসলে বিরাজ করছে। আমরা দেখছি যে প্যান্ডেলগুলো নানাভাবে সাজানো হয়েছে এবং দলে দলে আসলে রাখাইন সম্প্রদায়ের তরুণ তরুণীরা বিভিন্ন প্যান্ডেলে গিয়ে যোগ দিচ্ছেন, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিশেষ করে রাখাইন পল্লীগুলোতে সারিবদ্ধভাবে তরুণীরা বসেছেন, সামনে পানির পাত্র রাখা হয়েছে। এই ধরনের একটি পরিবেশ আসলে সবগুলো প্যান্ডেলে তৈরি করা হয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে যে প্যান্ডেলটিতে আছি, এই প্যান্ডেলে কিছুক্ষণ আগেও
আসলে একেবারে সরগরম ছিল। প্রচুর রাখাইন সম্প্রদায়ের প্রচুর লোকজন এখানে উৎসবে মেতেছিল এবং নাচে গেয়ে এরা এই সম্প্রদায়ের লোকজন কিন্তু ব্যাপক উদ্যমের সাথে আসলে উৎসবটি পালন করছে। এবং আমরা দেখছি যে শহর জুড়ে যেমন উৎসবের পরিবেশ রয়েছে, রাখাইন সম্প্রদায়ের মানুষের মাঝেও এই উৎসবের আমেজটি রয়েছে। তারা যেটি বলছেন যে মূলত পুরাতন যে রাখাইন মগিশন সেটিকে বিদায় এবং নতুন মগিশন 1387 সেটিকে বরণের উদ্দেশ্যে তারা এই উৎসবটি করছে না। এবং জলখিলির যে মর্মার্থ সেটি হচ্ছে এই জলখিলির মাধ্যমে তারা আসলে জলে জলে নিজেদের পরিশুদ্ধ করার পাশাপাশি অন্যদেরও পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া এই জলখিলির মাধ্যমে তারা করে থাকেন। এবং এটি আসলে সামাজিক রীতি নয়, এটি এখানকার রাখাইন সম্প্রদায়ের লোকজনের মাঝে যে সম্প্রীতি ঐতিহ্য রয়েছে, যুগ যুগ ধরে এই উৎসবটি পালন হয়ে আসছে এবং এই উৎসবে সামিল হচ্ছে এখানকার স্থানীয় লোকজনও। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার ইতালির রোম শহরে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে ওমান। বৈঠকের স্থান নিয়ে কয়েকদিন ধরেই বেশ জল ঘোলা হচ্ছিল। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি দল তেহরান সফরে এসেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘুরে দেখার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। ইন্দোনেশিয়া জর্ডানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে মে মাসের 27 তারিখ দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে ভবনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, জর্ডানের আম্বারে মে মাসের 31 ও জুনের 3 তারিখে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। মূলত জুলাইয়ে হতে যাওয়া এফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতেই এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে। তো আমি আমার পার্সোনাল কানেকশন দিয়ে ট্রাইনেশন একটা আমরা রেডি করতে পেরেছি। সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। তো এটা খেলাটা হবে জর্ডানে। কোচের সাথে কথা বলে আমরা ওইটা ডিসাইড করেছি যে আমরা 27 তারিখে পাঠাবো এখান থেকে টিম, এবং 3 দিন ওখানে ওরা প্র্যাকটিস করবে। দেন ওরা 31 মে ফার্স্ট ম্যাচ খেলবে এবং 3 জুন ওরা সেকেন্ড ম্যাচ খেলবে এবং 4 জুন দেশে ফিরে আসবে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।